বাইরে থেকে টুপিটা ছুঁড়ে ফেলে দিয়ে মক্তবে চলে যায়। দেখো দেখো, এই ছেলেটার কাণ্ড দেখো। ওর ভালোর জন্য টুপিটা পরতে বললাম, অথচ টুপিটা না পরে এখান থেকে চলে গেল। আমার কোনো কথাই শুনবে না, অথচ যখন গলা ব্যথা হবে তখন সারা দিন রাত তার সেবা যত্ন করতে আমার দিন চলে যাবে। গরম পানি করে দাও, আদা চা করে দাও, গরম তেল গলায় মালিশ করে দাও, আরো কত কি। সব জ্বালা তো আমাকেই পোহাতে হয়। সে আর কি বুঝবে যে মেয়েদের সংসারে কত কাজ থাকে। আসসালামু আলাইকুম। কি ব্যাপার হালিমা, এত রেগে আছো কেন? ওয়ালাইকুম আসসালাম। রাগ না করে আর কি করবো বলো তো? তোমার ছেলে আমার তো কোনো কথাই শোনে না। বাচ্চা ছেলে একটু আধটু দুষ্টুমি তো করবেই। ছোটবেলায় তো আমরাও অনেক দুষ্টুমি করেছি। যখন ও বড় হবে দেখবে আমাদের ছেলে অনেক ভদ্র হয়ে গেছে। তুমি সারাদিন আমাদের জন্য অনেক কাজ করো। জহরের নামাজ শেষ করে খাওয়ার পরে একটু বিশ্রাম নিও। আমি তাহলে এখন কাজে যাচ্ছি হালিমা। দাঁড়াও, আমি তোমার দুপুরের খাবারটা নিয়ে আসছি। এরপর হালিমা একটি খাবারের বক্স এনে আব্দুল্লাহকে দেয়, আর আব্দুল্লাহ তার কাজে চলে যায়। কিরে আব্দুল্লাহ, সবাই সময় মতো চলে এসেছে, আর তোর আসতে এত দেরি হলো কেন? হ্যাঁ, যা যা তাড়াতাড়ি কাজে লেগে পড়। আজকে হাজিপাড়া থেকে 30 বস্তা আটার অর্ডার এসেছে। তাড়াতাড়ি বস্তাগুলো গাড়িতে তুলে দে। এরপর আব্দুল্লাহ তার কাজ করতে থাকে। দেখতে দেখতে রাত হয়ে যায়। রাতের বেলা আব্দুল্লাহ দুরূদ শরীফ পাঠ করতে করতে বাড়ির দিকে ফিরছিল। হঠাৎই একটি ট্রাক এসে তাকে অ্যাক্সিডেন্ট করে দিয়ে চলে যায়, আর সাথে সাথে তার মৃত্যু হয়। আব্দুল্লাহর মৃত্যুতে তার পরিবারের উপর শোকের ছায়া নেমে আসে। এমনি করে আরো বেশ কিছুদিন কেটে যায়। বাবা সাইম, তোর বাবা বেঁচে ছিল, মাথার ওপর অন্তত একটা ছায়া ছিল, কিন্তু এখন তো সে ছায়াটাও নেই। উপার্জন করার মতো একমাত্র আমি আছি, কিন্তু এখন আমি কি করব বলতো? খোঁজ করে তো কারো বাড়িতে একটা কাজও পেলাম না। আর তাছাড়া আমাদের গ্রামে তো মেয়েদের কাজ করার মতো কোনো ফ্যাক্টরিও নেই। মা, তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ তাআলার উপরে ভরসা রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। তিনি তো কখনো কাউকে না খাইয়ে রাখেন না, নিশ্চয়ই আমরাও না খেয়ে থাকবো না ইনশাল্লাহ। তাছাড়া আমি তোমাকে অন্য কোথাও কাজ করতেও দেব না মা। আজ থেকে আমি নিজেই কাজ করব, সৎ পথে উপার্জন করব। বোকার মতো কথা বলিস না তো সাইম, তুই এখনো অনেক ছোট। তোর বয়সী ছেলেমেয়েরা এখন ক্রিকেট খেলছে, কানামাছি খেলছে, আর তুই কি না এই অল্প বয়সে কাজ করবি? আমার বয়সী ছেলে মেয়ে তো আর আমার মতো পারিবারিক সমস্যা নেই মা, তাই ওরা খেলছে। তুমি চিন্তা করো না, ইনশাল্লাহ আমি ঠিকই পারবো। এই বলে সাইম তার বাবার ফ্যাক্টরিতে চলে গেল। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তুমি তো আব্দুল্লাহর ছেলে, তাই না? এখানে কি করছো? আসলে আঙ্কেল, আমি এখানে আমার বাবার পরিবর্তে কাজ করতে এসেছি। তাই বুঝি, তাহলে একটা পরীক্ষা হয়ে যাক। যা, ওই আটার বস্তাটা গাড়িতে রেখে আয়। ম্যানেজারের কথা মতো সাইম কোনো রকমে আটার বস্তাটা মাথায় নিয়ে হেলে দুলে গাড়ির দিকে যাচ্ছিল। আসলে বস্তাটা অতিরিক্ত ভারী ছিল, সে নিজেকে আয়ত্তে রাখতেই পারছিল না। সাইম কোনো রকমে গাড়িতে বস্তাটা রেখে দিল। এভাবে কাজ করলে তো চলবে না রে বাবা, তুই বাড়ি চলে যা। তুই তো একটা বস্তা নিয়ে যেতেই ক্লান্ত হয়ে পড়েছিস, বাকি কাজ কিভাবে করবি বল? ম্যানেজার স্যার, ওই এতিম বাচ্চাটার সাথে আপনি ওরকম ব্যবহার করছেন কেন? আপনার কাছে ও তো আর টাকা পয়সা চায়নি, ওর বাবার পরিবর্তে কাজটাই তো চেয়েছে। দিয়ে দিন না কাজটা ওকে, আল্লাহ আপনার উপর রহম করবেন স্যার। তুই আবার কাজ ছেড়ে এখানে নাক গলাতে এসেছিস কেন? হ্যাঁ, যা গিয়ে নিজের কাজ কর। আর এই ছেলে, তুইও যা, গিয়ে কাজে লেগে পড়। কদিন কাজ করলে এমনিতেই অভ্যেস হয়ে যাবে। আর দেরি করিস না, যা। এরপর সাইম কাজ করতে থাকে। এভাবেই দিন কাটছিল। তখন সবেমাত্র শীতের শুরু। হালকা কুয়াশা আর ঠান্ডা ঠান্ডা বাতাস বইছিল। এত ভারী কাজ করতে করতে সাইম খুব অসুস্থ হয়ে পড়ল। মা, আমার খাবারটা দাও, কাজে যাব। তোর তো অনেক জ্বর এসেছে রে বাবা, আজকে কাজে যাওয়ার কোনো দরকার নেই। বিশ্রাম নে, শরীর সুস্থ হলে তারপর কাজ করিস, কেমন? মায়ের কথা মতো সাইম সেদিন কাজে না গিয়ে বিশ্রাম নেয়। পরের দিন ছিল শুক্রবার। সাইম ম্যানেজারের কাছে গিয়ে বলে, কিরে সায়েম, এখনো একটা মাসও হয়নি কাজে ঢুকেছিস, আর তাতেই ছুটি কাটাতে শুরু করেছিস? আসলে আঙ্কেল, আমি কালকে অনেক অসুস্থ ছিলাম, তাই আসতে পারিনি। সেই কথাটাই আপনাকে বলতে এসেছিলাম। কিন্তু আঙ্কেল, আজকে তো শুক্রবার, সবাই ছুটি কাটাচ্ছে। তাছাড়া আজকে জুমার দিন, আমি জুমার নামাজটা পড়তে যাব। দয়া করে আজকের দিনটা আমাকে ছুটি দিন আঙ্কেল। তাতে কি হয়েছে, আজকে কাজ করবি। এমনিতেই গতকাল আসিসনি, তার উপর আজকে আবার ছুটি কাটাতে চাস?
চুপচাপ গিয়ে কাজ কর, নইলে তোর এই মাসের বেতন থেকে অর্ধেক টাকা কেটে নেব। ম্যানেজার যখন সাইমের সাথে এইভাবে কথা বলছিল তখনই সেখানে ফ্যাক্টরির মালিক চলে আসে। কি ব্যাপার, তুমি এই বাচ্চা ছেলেটার সাথে এরকম ব্যবহার করছো কেন? তাছাড়া ওইটুকু একটা বাচ্চাকে দিয়ে তুমি কেনই বা কাজ করাচ্ছ? তুমি জানো না শিশু শ্রম নিষিদ্ধ করার জন্য সরকার অনেক আইন চালু করেছে? তুমি কি আমাকে জেলে পাঠাবে নাকি? আমার কি দোষ মালিক? এই ছেলেটা তো নিজে থেকেই কাজ করার জন্য আমার হাত পা ধরছিল। আসলে ওর বাবা আব্দুল্লাহ এই ফ্যাক্টরিতেই কাজ করত। গত সপ্তাহে কাজ থেকে বাড়ি ফেরার পথে ট্রাক অ্যাক্সিডেন্ট করে ওর বাবা মারা গেছে। এখন ওদের পরিবার অসহায় হয়ে পড়েছে, তাই ওর বাবার হয়ে ও এখানে কাজ করতে এসেছে। তার জন্য আমি বাধ্য হয়ে কাজটা দিয়েছি মালিক। তুমি যে আমার ফ্যাক্টরির ম্যানেজার সেটা ভেবেই তো আমার রাগ হচ্ছে। আমারই ফ্যাক্টরির একজন লোক ট্রাক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আর সেই কথাটা তুমি আমাকে একবারও জানাওনি। তুমি জানো আব্দুল্লাহ দীর্ঘ 15 বছর থেকে আমাদের ফ্যাক্টরিতে কাজ করছে। তার মারা যাওয়ার পর তার পরিবারের দায়িত্ব নেওয়াটা আমাদের কর্তব্য ছিল, আর তুমি তার সন্তানকে দিয়ে এভাবে খাটাচ্ছ। এইটুকু একটা বাচ্চা ছেলে কি অত ভারী বস্তা উঠাতে পারে? তোমার মতো একজন বোকাকে আমি যে আমার ফ্যাক্টরির ম্যানেজার বানিয়েছি সেটা ভাবতেই আমার অবাক লাগছে। এখনই আমার চোখের সামনে থেকে সরে যাও। হাশেম আলীর ধমক শুনে ম্যানেজার সাহেব সেখান থেকে মাথা নিচু করে চলে যায়। তারপর মালিক সাইমকে বলে, তোমার বাবা খুব ভালো মানুষ ছিলেন, তোমাদের পরিবারের পাশে দাঁড়ানো আমার কর্তব্য। তুমি কোনো চিন্তা করো না বাবা, আজ থেকে আমি তোমার লেখাপড়ার দায়িত্ব নিলাম। আর এই নাও, এই চেকটা তোমার মাকে দিও। তোমার মাকে বলবে এই চেকে 10 লাখ টাকা আছে, ব্যাংক থেকে তুলে নিতে। তোমার মা যেন এই টাকা দিয়ে নিজেদের চলার মতো কোনো একটা ব্যবস্থা করে নেয়। আর এরপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে, কেমন? আর এই 5,000 টাকাটা রাখো, এটা দিয়ে তুমি আর তোমার মায়ের জন্য শীতের কাপড় কিনে নিও। দেখো কি অবস্থা, ঠান্ডায় তুমি কাঁপছো। জাযাকাল্লাহু খাইরান। এই বলে সাইম সেখান থেকে তার বাড়িতে যায় এবং তার মাকে সেই চেকটা দিয়ে দেয়। হালিমা কিছু টাকা সেখান থেকে সাইমের ভবিষ্যতের জন্য রেখে দেয় এবং বাকি টাকাগুলো দিয়ে বেশ কিছু গরু, ছাগল, হাঁস, মুরগি কিনে বড় সড়ো একটা ফার্ম দেয়। এখন তারা আল্লাহর রহমতে বেশ সুখে শান্তিতে আছে। রসুলপুর মহল্লায় ফাতেমা, মাইসা, মালিহা, মিলি, জান্নাতুল সহ অনেক ধর্মপ্রাণ মেয়েদের বসবাস ছিল। তারা মহল্লার ভিতরে একে অপরের সাথে যেমন খেলাধুলা করত, নামাজের সময় হলে তারা নামাজও আদায় করে নিত। সকালবেলা কেউ কোরআন পড়তে মক্তবে যেত, আবার কেউ কেউ স্কুলে যেত, আবার কেউ কেউ যেত মাদ্রাসায়। এমনি করেই তাদের দিন খুব ভালোই চলছিল। একদিন ফাতেমা, মাইসা, মালিহা তারা সবাই কানামাছি খেলছিল। কানামাছি ভোবো যাকে পাবে ডাকেছো, কানামাছি ভোবো যাকে পাবে ডাকেছো। এই এই, তোমরা সবাই কোথায়? আমি তো তোমাদের কাউকেই দেখতে পাচ্ছি না। কোথায় লুকিয়েছো? এই তো আমি এখানে। এই যে আমি তোমার পেছনে। কানামাছি ভোবো যাকে পাবি তাকেছো। সে কি, কোথায় তোমরা? আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। কেউ এসে আমাকে দয়া করে ধরা দাও না। আমার যে চোর থাকতে আর ভালো লাগছে না। কেউ এসে আমাকে একটু ধরা দাও। এই, তোমরা কেউ ধরা দেবে না কিন্তু। চলো আমরা ওই দিকটায় গিয়ে পালাই। ও আমাদের একটু খুঁজে বের করার চেষ্টা করুক। এই কথা বলে ফাতেমা, মাইসা, মালিহা ওরা সবাই জঙ্গলের ভেতরে চলে গেল। আর এই দিকে মিলি কানামাছি সেজে ওদের খোঁজ করতে লাগলো। কি ব্যাপার? আমি তো কাউকেই পাচ্ছি না, আবার কেউ টুকিও দিচ্ছ না। কোথায় গেলে তোমরা? আমাকে একটু ধরা দাও। কোথায় তোমরা? এই কথা বলে মিলি সামনের দিকে এগোচ্ছিল। হঠাৎই তার সামনে সাহিল নামের এক হুজুর টাইপের ছেলে এসে দাঁড়ালো। মিলি না জেনে সাহিলকে ধরে চিৎকার করতে লাগলো। এই তো পেয়েছি পেয়েছি আমি ধরতে পেরেছি। এবার তোমাকে কানামাছি হতে হবে। দাও দাও, আমার চোখের কাপড়টা খুলে দাও। এরপর সাহিল মিলির চোখের কাপড়টা খুলে দিল। চোখ থেকে কাপড় সরে যেতে মিলি দেখলো সেখানে ফাতেমা, মাইসা, মালিহা, জান্নাতুল কেউই নেই, শুধু হুজুর করে একজন ছেলে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম। আপনি কে? আমার বান্ধবীরা কোথায়? আমার নাম সাহিল, আমি এই মহল্লায় নতুন এসেছি। এই সামনে 10 বাড়ি পরে যে বাড়িটা, সেই বাড়িতেই আমি আমার বাবা মা সহ ভাড়া থাকি। ও, তাহলে আমার চোখের কাপড় আপনি খুলে দিয়েছেন, কিন্তু আমার বান্ধবীরা গেল কোথায়? এই তো আমরা এখানে। কি ব্যাপার ফাতেমা,
তোমরা আমাকে এখানে একা রেখে কোথায় চলে গিয়েছিলে? কানামাছি খেলার নিয়ম তো কানামাছির আশেপাশে দৌড়াদৌড়ি করা, আর তোমরা কিনা আমাকে এখানে একা রেখে চলে গিয়েছিলে। ভাগ্যে সেই ভাইয়াটা এসেছিল, ভাইয়াটা না থাকলে আমি যে কোথায় চলে যেতাম। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি কে? আপনাকে তো চিনলাম না, আপনাকে তো আমাদের মহল্লায় নতুন মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি এই মহল্লায় নতুন এসেছি। আমার বাবা মা সহ এই সামনে 10 বাড়ি পরে যে বাড়িটা, সে বাড়িতেই আমরা ভাড়া উঠেছি। ওটা তো রমজান চাচার বাড়ি। হ্যাঁ হ্যাঁ, ওই রমজান ব্যাপারীর বাড়িতেই উঠেছি। তোমাদের খেলতে দেখে আমার খুব ভালো লাগলো। তোমরা কত সুন্দর করে হিজাব পরে আছো, আবার কানামাছিও খেলছো। তোমাদের এই কানামাছি খেলা দেখে আমার শৈশবের কথা মনে পড়ে গেল। আমিও একদিন তোমাদের সাথে কানামাছি খেলতে আসবো। বোনেরা, আমাকে কি তোমাদের সাথে কানামাছি খেলায় নেবে তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কেন নেব না? আমরা তো মহল্লার অনেকে মিলে কানামাছি খেলি। আপনি চাইলে আপনিও আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন। চাইলে আপনি এখনই আমাদের সাথে কানামাছি খেলতে পারেন। না না, আজ আমি কানামাছি খেলবো না। ওই যে আসরের আজান শুরু হয়ে গেছে, আমি এখন মসজিদে যাব নামাজ পড়তে। তোমাদের সাথে অন্য কোনো দিন কানামাছি খেলবো, কেমন? আমি তাহলে এখন আসি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কথা বলে সাহিল সেখান থেকে চলে গেল। সাহিল চলে যাওয়ার পর মিলি ফাতেমাকে বলল, দেখলে ফাতেমা, ছেলেটা কত ভালো, আমাদের সাথে কত সুন্দর করে ব্যবহার করলো, আর আজান হতে নামাজ পড়তে মসজিদে চলে গেল। হ্যাঁ হ্যাঁ, দেখে তো ভাইয়াটাকে ভালোই মনে হলো। ফাতেমা, এত তাড়াতাড়ি কাউকে বিশ্বাস করা আমাদের একদম ঠিক হবে না। এই মহল্লায় সে নতুন এসেছে, কিছুদিন তাকে আমাদের নজরদারিতে রাখতে হবে, তারপর তাকে আমাদের বিশ্বাস করতে হবে। আরে কি যে বলো না তুমি মালিহা, আমি এতদিন থেকে এই মহল্লায় বাস করি, মানুষ চিনতে আমি কখনোই ভুল করি না। ভাইয়াটাকে দেখে আমি বুঝে গেছি ও খুব ভালো মানুষ। আচ্ছা যাই হোক, এখন চলো সবাই, আসরের আজান হয়ে গেছে, আমরা যে যার বাড়িতে চলে যাই। নামাজ আদায় করে আবার না হয় খেলতে চলে আসবো, কেমন? এরপর তারা সবাই সালাত আদায় করার জন্য যে যার বাসায় চলে গেল। এদিকে সাহিল রাস্তা দিয়ে যেতে যেতে বলল, আরে বাহ, এই মহল্লায় তো দেখছি খুব সুন্দর সুন্দর মেয়ে আছে, এবং সবাই বোরখা হিজাব পরা মেয়ে, দেখতেও যা সুন্দরী। এই মেয়েগুলোকে যদি কিডন্যাপ করতে পারি, তাহলে তো এক একটা মেয়েকে 5 লাখ টাকার উপরে বিক্রি করতে পারবো। যাই, বাবাকে গিয়ে তাড়াতাড়ি কথাটা জানাই। এরপর সাহিল মসজিদে নামাজ আদায় করে তার বাড়িতে চলে গেল। আর বাড়িতে গিয়ে তার বাবাকে বলল, বাবা সাহিল, কি ব্যাপারটা কি বাবা? এই মহল্লায় কোনো সুন্দর মেয়ের সন্ধান পেলি? হ্যাঁ হ্যাঁ বাবা, এই মহল্লায় সুন্দর মেয়ের কোনো অভাব নেই। একটা নয়, দুটো নয়, অনেকগুলো সুন্দর মেয়ের সন্ধান পেয়েছি। মেয়েগুলোকে যদি একবার কিডন্যাপ করতে পারি বাবা, এক একটা মেয়েকে 5 লাখ টাকার বেশি বিক্রি করতে পারবো। তাই নাকি বাবা সাহিল? এ তো বিরাট খুশির সংবাদ। তবে এত তাড়াহুড়া করা যাবে না, আগে এই মহল্লার সকলকে আমাদের হাত করে নিতে হবে। মহল্লার